আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ইউএনও ওয়াহিদার অবস্থা কিছুটা স্থিতিশীল, মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ 6 মাস বাড়ানোর মত আইন মন্ত্রণালয়ের, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর বাস্তবায়ন। একাধিক জাতীয় পরিচয়পত্র নেয়ার অভিযোগে জেকেজির ডাক্তার সাবরিনা 2 দিনের রিমান্ডে, জামিন নামঞ্জুর। এবং বাংলাদেশে প্রথম শনাক্তের 180 দিন পরও স্পষ্ট নয় করোনার সংক্রমণের আসল চিত্র, গন্তব্য পরিষ্কার নয় মত বিশেষজ্ঞদের। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে লন্ডনের রিজেন্ট ক্যানেলে ভাসমান সিনেমা প্রদর্শনীর খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। এবারে পুরো সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরো 6 মাস বাড়ানোর ব্যাপারে মত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী বলেছেন, সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তা বাস্তবায়ন করা হবে। বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে মতামত জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এই মতামত দিয়ে আমরা পাঠিয়েছি এবং এটা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন নির্বাহী বিভাগের প্রধান, সরকার প্রধান, এটা তার অনুমোদন লাগবে, সেই জন্য এটাও তার কাছে যাবে। অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য তার মুক্তির মেয়াদ সময় বাড়িয়েছে, এই জন্য সরকার ধন্যবাদ জানাই। অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস শারীরিক অবস্থায় যদি বিদেশে তার চিকিৎসার প্রয়োজন হয়, উনি এবং ডাক্তাররা যদি মনে করে পরবর্তীতে সরকার অবশ্যই অনুমতি দেবে, এই আশাবাদ আমি করছি। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের মস্তিষ্কে অস্ত্রোপচার চলছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালে রাত 9টার দিকে অপারেশন শুরু করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর অবস্থা স্থিতিশীল হওয়ায় জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হচ্ছে। দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আক্তার হোসেনের রিপোর্টে বিস্তারিত। রংপুর কমিউনিটি হাসপাতালে অবস্থার অবনতি হলে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে। তার চিকিৎসার তদারক করছেন 7 সদস্যের মেডিকেল বোর্ড। সন্ধ্যায় নিউরোসায়েন্স হাসপাতালে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনককান্তি বড়ুয়া। পরে গণমাধ্যমকে তিনি জানান, রোগীর অবস্থা স্থিতিশীল। পালস, ব্লাড প্রেশার এগুলো মোটামুটি এখন স্টেবল হয়ে গেছে। সিটি স্ক্যানে দেখা যাচ্ছে যে ওনার হার্টবিটটা বাম দিকের যে হার্টটা একটা যে হাতুড়ি বা জাতীয় কোনো একটা কিছু দিয়ে যে আঘাত করেছে, সেটা ভিতরে ব্রেনের চেপে ধরে আছে। হয়তো বা বলা যায় না, ডান হাত ডান পায়ে যে প্যারালাইসিসটা আছে সেটার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, সেটা ভবিষ্যৎ বলবে। কারণ এটা ব্রেনের ক্ষতির কারণেও হইতে পারে, ব্রেনটা যে চেপে আছে সেটার কারণেও হইতে পারে। দুই কারণের যে কোনো কারণে হইতে পারে বা দুইটার কারণেও হইতে পারে, সেটা পরবর্তীতে বোঝা যাবে। এর আগে ওয়াহিদা খানমকে দেখতে আসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। দোষীদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির কথা জানান তিনি। অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টিকে আমরা দেখছি এবং অতি অল্প সময়ের মধ্যে আশা করি যে সমস্যার এই জটটা খুলবে এবং আমরা অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারবো। বুধবার দিবাগত রাত 3টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম এবং তার মুক্তিযোদ্ধা বাবার উপর হামলা করে দুর্বৃত্তরা। হামলাকারীরা হাতুড়ি সহ বিভিন্ন অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে। 2018 সালে 7 নভেম্বর কর্মস্থলে যোগ দেওয়ার পর থেকেই মাদক, অবৈধ স্থাপনা উচ্ছেদ,
অবৈধ বালু উত্তোলন, বাল্যবিবাহ, ইফটিজিং এর বিরুদ্ধে কাজ করে সব মহলে প্রশংসিত হন ওয়াহিদা খানম। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। তথ্য গোপন করে একাধিক জাতীয় পরিচয়পত্র নেয়ার অভিযোগে জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবিনার দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার জামিনও নামঞ্জুর করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, তাকে জিজ্ঞাসাবাদ করলে দ্বৈত ভোটার ও একাধিক এনআইডি নেয়ার উদ্দেশ্য সম্পর্কে জানা যাবে। শাকির আদনানের রিপোর্ট। মিথ্যা তথ্য দিয়ে দ্বৈত ভোটার হয়ে এবং একাধিক জাতীয় পরিচয়পত্র নেয়ার অভিযোগে করোনা ভাইরাসের পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় কারাগারে থাকা জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে 30 আগস্ট নির্বাচন কর্মকর্তা মমিন মিয়া বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করেন। বৃহস্পতিবার তাকে সিএমএম কোর্টে হাজির করে পুলিশ 5 দিনের রিমান্ড চাইলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তিনি 2009 সালে প্রথমবার মোহাম্মদপুর এবং 2016 সালে বাড্ডায় ভোটার হওয়ার অভিযোগ আছে। নামের 2টা ন্যাশনাল আইডি কার্ড হয়েছে। অতএব এই ঘটনার সাথে সে কারা কারা জড়িত আছে, কে এই ন্যাশনাল আইডি কার্ডটা তাকে দিয়েছে, কারা মাধ্যমে এটা হয়েছে এবং এই তার উদ্দেশ্য কি, এই যে 2টি ন্যাশনাল আইডি কার্ড যে করেছে সাবরিনা চৌধুরী, এটা কেন করেছে, এই জিনিসগুলো উদ্ঘাটন হওয়া দরকার। এই জন্য পুলিশ রিমান্ড চেয়েছে। তবে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করেন। পূর্বের আবেদনে আমার মায়ের নাম এবং আমার জন্ম তারিখ সংশোধন করা প্রয়োজন। সেই সংশোধনের জন্য ডাক্তার সাবরিনা নির্বাচন কমিশনের সম্মুখীন হয়। দ্বিতীয় আইডি কার্ডটা ইস্যু করার পূর্বে এইটা নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল যে তার নামে পূর্বে কোনো আইডি কার্ড ইস্যু আছে কিনা সেটা যাচাই বাছাই করা। ডাক্তার সাবরিনা জাতীয় পরিচয়পত্র আপাতত অকার্যকর করেছে নির্বাচন কমিশন। অভিযোগ প্রমাণ হলে তার সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড হতে পারে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। করোনা সংক্রমণের 180 দিন অর্থাৎ 6 মাস পূর্ণ করল বাংলাদেশ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এত দিনেও দেশে করোনা সংক্রমণের প্রকৃত চিত্র জানা যাচ্ছে না। নমুনা পরীক্ষায়ও অনুসরণ করা হচ্ছে ভুল পথ। আর বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন, মৃত্যু হার এখনো অন্য দেশের চেয়ে কম হলেও কার্যকর ব্যবস্থা নিয়ে মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব। চকর মালিথার রিপোর্ট। চীনের উহানে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর জানুয়ারি থেকে করোনার নমুনা পরীক্ষা শুরু করে বাংলাদেশ। 8 মার্চ শনাক্ত হয় প্রথম রোগী। ধীরে ধীরে 64 জেলায় ছড়িয়ে পড়ে সংক্রমণ। ভাইরাসটির বিস্তার রোধে 26 মার্চ থেকে 64 দিন ছিল সাধারণ ছুটি, সঙ্গে লকডাউন ছাড়াও স্বাস্থ্যবিধির বাস্তবায়ন। কিন্তু 180 দিনের মাথায় কতটা সম্ভব হয়েছে নিয়ন্ত্রণ? বাংলাদেশে করোনার যে সংক্রমণটা হচ্ছে সেটার প্রকৃত চিত্রটা আমরা জানতে পারছি না। প্রতিদিন যে প্রতিবেদনটা দেওয়া হয় সেটা আসলে প্রকৃত চিত্রের অনেক কম। আমরা একটা ভুল পদ্ধতিতে আগাচ্ছি, সেটা হলো প্যাসিভ, অর্থাৎ রোগী আমাদের কাছে আসবে তারপরে পরীক্ষা করব। আসলে কোনো এই পরিস্থিতিতে যেরকম একটা প্যান্ডেমিক বা এপিডেমিক, সেখানে কিন্তু আসলে এটা পদ্ধতি নয়, সেটাকে রোগী খুঁজে বের করা, যেটাকে আমরা অ্যাক্টিভ সার্ভে বলি বা অ্যাক্টিভ সার্ভিলেন্স বলি। অর্থাৎ একটা রোগীর সংস্পর্শে যারা আসছেন তাদের ট্রেসিং করা, তাদের টেস্টিং করা এবং তাদের আইসোলেশন, কোয়ারেন্টাইন করা, পাশাপাশি আমাদের যেখানে প্রয়োজন সেখানে মুভমেন্ট রেস্ট্রিকশন করা এবং ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল প্র্যাকটিস বিভিন্নখানে চালু করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই যে ষড়ধ্রপদী যে কার্যক্রমগুলো, সেগুলো আমরা আসলে ঠিকমতো করছি না। করোনা ভয়াবহতার অন্যতম কারণ মৃত্যু। এই 6 মাসে প্রফেসর আনিসুজ্জামান, রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী সহ প্রায় 4,500 মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যু তালিকায় আছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মী সহ ফ্রন্টলাইনাররা। মৃত্যু হারও ধীরে ধীরে বাড়ছে। মৃত্যু 30 থেকে 40 ওঠানামা যেটা করছে, সেটাকে যদি আপনি দীর্ঘদিন ধরে থাকে এবং এটা আমাদের জীবনের সাথে এমনভাবে এভাবে মিশে যায়, তাহলে আপনি এটা যখন লম্বা সময়ের জন্য যোগ করবেন তখন দেখবেন যে এই সংখ্যা এখানে থাকবে না। আর এখন মানুষ মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে যেটা বলছেন, হয়তো বা তাই, কিন্তু যার আগে সংক্রমণ হলে বাড়িতে থাকতেন
থেকে উনি সচেতন হয়ে ডাক্তারের কাছে যেতেন। মনে হচ্ছে ওনারা ভেবেই নিয়েছেন এটা এমনি ভালো হয়ে যাবে, কিন্তু সব রোগ কিন্তু এমনি ভালো হয় না। আপনার যখনই উপসর্গ তখনই চিকিৎসকের পরামর্শ। দেশে করোনা শনাক্তের 6 মাসের যে পরিসংখ্যান, তাতে দেখা যাচ্ছে মোট আক্রান্ত শনাক্ত 3,19,686 জন, চিকিৎসাধীন 1,01,323, সুস্থ 2,13,980, সুস্থতার হার 66.93%, মৃত্যু 4,383 জন, মৃত্যু হার 1.37। আর গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ 14,617, পরীক্ষা 14,422, শনাক্ত 2,158 জন, শনাক্তের হার 14.96%। এ সময় মৃত্যু সংখ্যা 32, সুস্থ 2,964 জন। বিশেষজ্ঞরা বলছেন, করোনা নিয়ে বাংলাদেশ এমন একটা জায়গায় আছে যার গন্তব্য অজানা। তবে আশার দিক হচ্ছে ভারতীয় প্রতিষ্ঠান সিরামের মাধ্যমে অক্সফোর্ডের এবং ট্রায়ালের মাধ্যমে সরাসরি চীন থেকে ভ্যাকসিন পাবে বাংলাদেশ। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। মুখে মাস্ক না থাকলে বোঝার উপায় নেই সময়টা করোনা মহামারীর। জীবন জীবিকার তাগিদে নতুন স্বাভাবিক জীবনে অভ্যস্ত হয়ে উঠছে মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া রাজধানীর আর সব জায়গায় ফিরে পেয়েছে চিরাচরিত রূপ। দেখুন নিউ নরমাল নিয়ে লাইলা নওশিনের রিপোর্ট। করোনা ভীতিকে পেছনে ফেলে আবারও কোলাহল আর যান্ত্রিকতার ছন্দে তিলোত্তমা ঢাকা। সংক্রমণের প্রথম কয়েক মাস যে চিত্র ছিল সেটাকে সরিয়ে দিয়ে রাজধানী আবার পুরনো রূপে। ভাইরাস থেকে জীবন বাঁচাতে হবে, কিন্তু জীবন বাঁচাতে জীবিকাও যে জরুরি। করোনাকালের 6 মাসের মাথায় তাই শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অফিস, আদালত, ব্যাংক, কারখানা সবই চলছে আগের মতোই। করোনার কারণে ঢাকা মেডিকেল আশপাশেও যাইতাম না, অথচ এখন ঢাকা মেডিকেলের ভেতরেই কাজ করে। বাজারে যাচ্ছি, অন্য অন্য কাজগুলো স্বাভাবিক অবস্থায় করতেছে, অন্য মানুষজনের সাথে স্বাভাবিকভাবেই মিশা হচ্ছে। মার্কেটে আমরা যে চাকরি করি, যে নিড আছে, সেই আলোকে আমাদের চলতে যে আসলে করোনার ভয়টার গুরুত্ব দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন একরকম বন্দি থাকার পর রাজধানীবাসী শপিং মলেও যেতে শুরু করেছে। করোনার ভয়কে দূরে রেখে বাইরে খাওয়া দাওয়া, জনপরিসর সবই ফিরে এসেছে স্বাভাবিক ছন্দে। তো লকডাউনে অনেক ভয়ে ছিলাম, কিন্তু এখন মানে সবাই চলাফেরা করতেছে, কেনাকাটা আছে, অনেক সময় দরকার হয়, এখন সবাই বের হয়, এখন সেরকম ভয় লাগে না। মানুষের ভয়টা এখন আর আগের মতো নাই, এখন স্বাভাবিকভাবে সবাই চলতে চাইতেছে। আমি হচ্ছে স্টুডেন্ট, তারপর হচ্ছে আমি তো টিউশনি করতেছি, যখন বের হওয়া দরকার পড়ে তখনই বের হই। দীর্ঘদিন করোনা ভীতির সাথে লড়াই করে মানসিকভাবেও এখন অনেকটাই দৃঢ় রাজধানীর মানুষ। ভীতিটাও আসলে থাকা সত্ত্বেও মানুষের আমাদের ভয়টাও আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন আর আগের মতো ভয় নেই, এখন করোনাকে বাংলাদেশের মানুষ জয় করে ফেলছে আর কি। করোনার ভয় এখন আর আমাদের মধ্যে নেই সেরকম, কারণ আমাদের নিত্যনৈতিক কাজ করতেই হবে, যার কারণে আগের মতো আর ভয় ভীতিটা নেই। নয়া স্বাভাবিক জীবনে অভ্যস্ত হওয়ার কথা বললেও করোনা ভাইরাস সংক্রমণের 6 মাস পর বেশিরভাগ মানুষই আসলে যাপন করছেন স্বাভাবিক জীবন। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান এম শাহীন ইকবাল। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিউজ্জামান সেরনিয়াবাত নৌবাহিনী প্রধানকে অ্যাডমিরাল র্যাঙ্ক পরিয়ে দেন। এর আগে 25 জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ। যুক্তরাষ্ট্রে নতুন করে 40,000 করোনা রোগী শনাক্ত হয়েছেন। দ্রুত করোনা পরীক্ষার জন্য $665 মিলিয়ন দিচ্ছে যুক্তরাজ্য সরকার। ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত প্রায় 84,000। করোনা সংক্রমণ ছাড়া 100 দিন পার করেছে থাইল্যান্ড। দ্বিতীয় সপ্তাহে করোনা সংক্রমণ কমেছে সাউথ কোরিয়ায়। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর নতুন করে 3,000 করোনা রোগী শনাক্ত হয়েছে ইসরায়েলে। কোভিড পরিস্থিতিতে অর্থনৈতিক উত্তরণের 100 বিলিয়ন ইউরো প্রণোদনার ঘোষণা দিয়েছে ফ্রান্স।
এবারে আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে যোগ দিচ্ছেন রাহুল রায়, যাচ্ছি তার কাছে। রাহুল, আপনাকে ধন্যবাদ। খেলাধুলার সব আপডেট নিয়ে স্বাগত আই স্পোর্টসে। আজকের আয়োজনের শুরুতেই জানাবো করোনা ভাইরাস পরিস্থিতির 6 মাসে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অবস্থা। করোনা মহামারীতে অন্য দেশের মতো বাংলাদেশের ক্রীড়াঙ্গনও ওলটপালট অবস্থায়। সংক্রমণের 180 দিন অর্থাৎ 6 মাসের মাথায় জাতীয় ক্রিকেট দল ছাড়া অনুশীলন মাঠে নেই আর কোনো খেলারই খেলোয়াড়রা। একাধিক ঘরোয়া এবং আন্তর্জাতিক টুর্নামেন্টের শিডিউল বাতিল হওয়ায় ফেডারেশনগুলো গুটিয়ে পড়েছে। চলতি বছর আর মাঠে ফেরার মতো অবস্থায় নেই কোনো ফেডারেশন। আরিফ চৌধুরীর রিপোর্ট। 6 মার্চ 2020 সিলেটে ব্যাটে ঝড় তুললেন লিটন কুমার দাস। তার 176 দেশের ক্রিকেট ইতিহাস ওলটপালট করে দিল। দুদিনের মাথায় দেশে করোনার প্রথম সংক্রমণের খবরে মাঠ থেকে ছুটি হলো ব্যাট বলের সঙ্গে অন্য সব খেলাও। পুরো বিশ্বের মতো বাংলাদেশের ক্রীড়াঙ্গন হয়ে গেল গৃহবন্দী। তারপর কেটে গেছে 180 দিন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার নেতৃত্বে এবং তার নির্দেশে এবং তার ওনার সহযোগিতায় আমরা ইতিমধ্যে প্রথম দফায় আমরা 1000 ক্রীড়াবিদকে 10,000 টাকা করে অনুদান দিয়েছিলাম এবং দ্বিতীয় দফায় 4000 অধিক ক্রীড়াবিদকে 3 কোটি টাকা আমরা বরাদ্দ দিয়েছি এবং পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী আবারও 10 কোটি টাকা আমাদের বরাদ্দ দিয়েছেন। সেটি দীর্ঘমেয়াদী রেখে আমরা আমাদের খেলোয়াড়দের পাশে বা খেলার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশে আমরা যদি দাঁড়াতে পারি সেই লক্ষ্যে। মাঠে খেলার প্রেম স্তব্ধ, খেলোয়াড়দের আয় রোজগারও হলো বন্ধ। ক্রীড়াঙ্গনের মানুষদের জন্য করোনা ভীতির পাশাপাশি নীল কষ্টের একটা সময়। অবশ্যই সকলের কাছে অনুরোধ করব তারা যেন সকল স্বাস্থ্যবিধি মেনে তারা সকল কার্যক্রমগুলো পরিচালনা করেন। তাদের খেলাধুলা প্রশিক্ষণ কার্যক্রমগুলো যেন স্বাস্থ্যবিধি মেনে এবং যে নির্দেশনাগুলো এসেছে সেই নির্দেশনার আলোকে যেন তারা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করেন। 6 মাসের স্তব্ধতার পর কোন রকমে মাঠে ফেরানো হয়েছে শুধুমাত্র জাতীয় দলের ক্রিকেটারদের। একাধিক সিরিজ আর টুর্নামেন্ট বাতিল হলেও বিসিবির চেষ্টায় এ মাসেই বাংলাদেশ দলকে দীর্ঘ অনুশীলনের সুযোগ সহ সিরিজ খেলতে ডেকেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আমরা এখানে যাওয়ার আগে তো আমরা 72 ঘন্টা আগে আমাদেরকে একটা সার্টিফিকেট নিয়ে যেতে হবে, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় আছে এবং সেখানেও আমাদের টেস্ট ওরা নিবে। কলম্বোতে আপনার ফ্যাসিলিটিস বেশি, হসপিটাল সবকিছু উন্নত মানের আছে, যেটা আমরা ওটা চিন্তা ভাবনা করছি আমরা যেন সেফ থাকি এবং ওরা প্লেয়াররা যেন ভালোভাবে থাকতে পারে এবং করোনা থেকে সেফ থাকি, সেটা হলো আমাদের কাছে বাংলা। যে মার্চে করোনা এলো দেশে সে মার্চ মাসেই মিরপুরে বসার কথা ছিল বিশ্ব ক্রিকেটের মিলন মেলা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে 2টি টি-20 ম্যাচে পুরো দুনিয়ার ক্রিকেটারদের আগমনী বাণী শুনিয়েছিল বিসিবি। বোর্ড অবশ্য এখনো স্বপ্ন হারায়নি, অপেক্ষা শুধু করোনার বিদায়ের। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। আগামী বছরের শুরুতেই ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা সন্তানের বাবা মা হচ্ছেন। গত সপ্তাহে বেশ ঘটা করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর জানিয়েছেন দুই জগতের দুই তারকা। আইপিএল খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেট নিয়ে ব্যস্ত কোহলি। ভারতীয় অধিনায়ক জানিয়েছেন ভক্তদের ভালোবাসায় সিক্ত তারা। নতুন অতিথি আসার খবরে যে পরিমাণ ভালোবাসা দেখাচ্ছেন ভক্তরা, তাদের প্রতি চিরকৃতজ্ঞ তারা। Yeah, it's a beautiful feeling. That's all I can say. It's very difficult to describe how you feel. Yeah. But yeah, I mean, when we found out, obviously we were over the moon, and then when we announced recently the kind of love that was showered on us, and genuinely people were so emotional and happy for us. Yeah, we really looking forward to that third member joining the clan. বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার এমন খবরই প্রকাশ করেছে আর্জেন্টাইন গণমাধ্যম। এটাই যদি সত্যি হয় তাহলে স্বস্তি পাবেন কাতালান সমর্থকরা। কিন্তু কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বার্সার প্রেসিডেন্ট বার্তেমেওর সঙ্গে মেসির বাবা ও এজেন্ট জর্জে মেসির 90 মিনিটের আলোচনা। মিটিংয়ে ছেলের ভবিষ্যৎ নির্ধারণে ফ্রি ট্রান্সফার চেয়েছেন মেসির বাবা।
অন্যদিকে বাই আউট ক্লজের 7 মিলিয়ন ইউরোর দাবি করেছে বার্সা। আলোচনায় সমস্যার সমাধান না হলে দুপক্ষকেই শেষ পর্যন্ত যেতে হবে আদালতের কাঠগড়ায়। ওদিকে মিটিং এর পর বার্সেলোনার পক্ষ থেকে আশা করা হয়েছে ক্যাম্প নুতেই থাকবেন তাদের প্রাণভোমরা লিও। তেসরা অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বাফুফে ভবনে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন। 5 থেকে 7 সেপ্টেম্বর 3 দিন মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র দাখিল 8 সেপ্টেম্বর। মনোনয়নপত্র দাখিল সংক্রান্ত কোনো আপত্তি থাকলে তা পরদিনই পেশ করতে হবে। মনোনয়নপত্র বাছাই 11 সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ 12 সেপ্টেম্বর। প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 13 সেপ্টেম্বর বিকেল 3টায়। 3রা অক্টোবর দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে সোনারগাঁও হোটেলে। ওই দিনই ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। কোনো ডেলিগেটস বা ভোটারের করোনা ভাইরাস উপসর্গ থাকলে তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সময় একটা হলো যে আপনার ইট ইজ এ হিউজ টাস্ক, সুতরাং নট পসিবল ফর ওয়ান পারসন অ্যান্ড কন্টিনিউয়াসলি 4-5 ঘন্টা কন্টিনিউয়াস করা লাগে। সেই জন্য আমাদের জন্য সেক্রেটারি আমাদেরকে একজনকে সাপোর্ট জন্য দেওয়া হয়েছে, ইমরান হোসেনকে দেওয়া হয়েছে, এবং ওই দিনের জন্য আমরা হয়তো আরো 2-1জনকে নেব। আর ভোট গণনার যে স্বচ্ছতা, সেটার জন্য আমরা যদি কোনো প্রার্থী আগ্রহ হয় আমরা তাকে বলবো যে আপনি আসেন বা আপনার প্রতিনিধিদের সামনে। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি তারানার কাছে। রাহুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারে অন্য প্রসঙ্গ। বিএনপির ভিতরে ঐক্য প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের মন্ত্রী বলেন, বিএনপির সীমাহীন দুর্নীতি ও দুঃশাসনের ফলে 1/11 সরকার এলেও সেই সরকার সবার আগে শেখ হাসিনাকে গ্রেফতার করেছিল। তিনি অভিযোগ করেন, জনগণকে ধোঁকা দিতে পরে তারা খালেদা জিয়াকেও আটক করে। প্রশাসনিক আদেশে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে প্রধানমন্ত্রীর মহানুভবতা দেখিয়েছেন বলে মন্তব্য করেন মন্ত্রী। গণমাধ্যমে যখন এই সঠিক তথ্যগুলো এবং লুকায়িত সত্যগুলো যখন বেরিয়ে আসছে, তখন রুহুল কবির রিজভী সাহেবদের গাত্র দেওয়া হচ্ছে। বরং রুহুল কবির রিজভী সাহেব সহ বিএনপি নেতাদের উচিত তাদের নেতা এবং নেত্রীরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড আর 21 আগস্টের হত্যাকাণ্ডের সাথে যুক্ত সেটিকে স্বীকার করে নিয়ে জনগণের কাছে ক্ষমা চেয়ে নতুনভাবে রাজনীতি শুরু করা। তাহলে আমি মনে করি বিএনপি জনগণের কাছাকাছি যাওয়ার একটি সুযোগ পাবে। এবার নিয়ে নিচ্ছি অশোক লীলান্দ ইফাত অটোস বিরতি। বিরতির পর্যায়ে থাকছে রুশ। দেখছেন চ্যানেলের সংবাদ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যাদের রাজনীতির উৎস জনগণ নয় বরং বন্দুকের নল, তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না। রাজধানীর সেতু ভবনে সেতু মন্ত্রণালয় নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে বলেই আওয়ামী লীগ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। যাদের রাজনীতির উৎস জনগণ বন্ধুকে নন, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, বারবার আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে তা প্রমাণ করে। বিএনপি জনস্বার্থ সুরক্ষায় অবিশ্বস্ত, আর বিপরীতে জনআস্থার প্রতি শেখ হাসিনা আওয়ামী লীগ হত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাস রাজনীতি করে তাদের মুখে জনস্বার্থের কথা শোভা পায় না। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভালনির শরীরে বিষ প্রয়োগের প্রমাণ মেলার পর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন পশ্চিমা নেতারা। নাভালনিকে হত্যা চেষ্টার স্পষ্ট প্রমাণ পাওয়ার পর রাশিয়াকেই এর জবাব দিতে হবে বলেছেন তারা।
একে নিন্দনীয় বলেছে হোয়াইট হাউস। বিষ প্রয়োগের ঘটনাকে নিষ্ঠুর ও নির্লজ্জ কর্মকাণ্ড বলেছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ঘটনাকে নিষ্ঠুর আখ্যা দিয়ে রাশিয়ার সরকারকেই এর ব্যাখ্যা দিতে হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, নাভালনিকে হত্যার চেষ্টার স্পষ্ট প্রমাণ মেলায় রাশিয়াকেই এর কারণ দর্শাতে হবে। গোটা বিশ্বকে জানাতে হবে কেন বিরোধী রাজনীতিকের মুখ বন্ধের চেষ্টা করা হচ্ছে। এসব অভিযোগ অস্বীকার করে রাশিয়া বলেছে, নাভালনিকে হত্যা চেষ্টায় তার শরীরে রাশিয়ার সরকারের পক্ষ থেকে বিষ প্রয়োগের অভিযোগের প্রমাণ জার্মানিকেই দেখাতে হবে। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। লন্ডনের রিজেন্ট ক্যানেলে ভাসমান সিনেমা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সিনেমা প্রেমীরা নৌকায় করে তাদের প্রিয় সিনেমাগুলো দেখতে পারবেন। লেকের পাশে বড় স্ক্রিনে সিনেমা দেখানো হবে। সিনেমা প্রেমীরা একটি অ্যাপের মাধ্যমে খাবারও অর্ডার করতে পারবেন। এই সিনেমা প্রদর্শনীর উদ্যোক্তা জানিয়েছেন, করোনা ভাইরাসের কারণে দেশটিতে লকডাউন চলার সময় এই পরিকল্পনা করেন তিনি। সেপ্টেম্বর মাস জুড়ে প্রদর্শনী চলবে। এবারে অর্থনীতি সংবাদ। করোনার 6 মাসের শহুরের নাগরিকদের একটি অংশ কর্মহীন হয়ে বা রোজগার কমে যাওয়ায় গ্রামমুখী হয়েছে। প্রথম 3 মাস নেতিবাচক ধারা থাকলেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে রপ্তানি বাণিজ্য। প্রবাসী শ্রমিকদের অনেকে কাজ হারালেও মহামারীর হতাশাকালে আশা জাগিয়ে রেখেছে রেমিটেন্স প্রবাহ। অর্থনীতিবিদরা বলছেন, করোনার ধাক্কা মোকাবেলায় ব্যাংকের মাধ্যমে প্রণোদনা ও ঋণ ব্যবস্থাপনা যেন শুভঙ্করের ফাঁকি না হয়। মাসুর শাকিলের রিপোর্ট। বাংলাদেশে মার্চ মাসে সংক্রমণ শুরু হলেও অর্থনীতিতে করোনা ভাইরাস ধাক্কা দিচ্ছিল ইউরোপ আমেরিকায় ছড়ানোর পর থেকেই। শুরুর দিকে পোশাক ও চামড়া সহ রপ্তানিমুখী খাতে আয় কমে গিয়েছিল 85%। তবে কলকারখানা খোলা থাকায় বৈশ্বিক রপ্তানি উন্মুক্ত হওয়ার সুযোগ নেয় বাংলাদেশ। মে মাস থেকে বাড়তে শুরু করে রপ্তানি আয়। আর পুরো সময় জুড়ে দেশের রিজার্ভ শক্তিশালী রেখেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, এখনো আগের অবস্থার চাইতে সার্বিকভাবে এটা নিম্ন পর্যায়ে আছে। হয়তো আগামী বছরের প্রথম দিকে রপ্তানি খাত স্বাভাবিক পর্যায়ে যেতে পারে যদি বিশ্ববাজার, বিশ্ব অর্থনীতি ঠিক মতো এগিয়ে চলে। আমরা রাজস্ব আহরণে দেখেছি যে এখনো আমাদের সেইভাবে কিন্তু চাঞ্চল্য নেই। আমাদের এডিপি বাস্তবায়নের যদি দেখি তাহলে আমাদের এটার মধ্যে কোনো বড় পরিবর্তন হয়নি। তেমনি একই সাথে যদি আমি বলি সার্বিকভাবে আমাদের দেশের অর্থনীতির ভিতরে যে চাপটি আছে সেটা হলো যে অনেকেই যে কর্মহীন হয়ে পড়েছেন তাদের কাজ একইভাবে ফেরত আসেনি। অনিশ্চিত করোনার অর্থনৈতিক প্রভাব পরিমাপের অনির্দিষ্টতায় প্রথম 3 মাসে নিম্ন আয়ের প্রায় 60% মানুষ কর্মহীন হয়ে পড়েছিল। নীরবে শহর ছেড়েছে নিম্ন ও মধ্যবিত্তদের একটি অংশ। তবে পরে আবার কাজে যুক্ত হতে পেরেছে অনেকেই। সঙ্গে কর্মহীনতা ঠেকাতে বিভিন্ন খাতে বিশেষ প্রণোদনা দিয়েছে সরকার। রেমিটেন্সের যে ইতিবাচক ধারা আমরা দেখছি, এটা সামনের দিনে আর কতদিন চলবে, এটা কি একতরফা ভাবে আসছে নাকি এটা সামনের দিনে টিকে থাকবে, সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। একই রকম ভাবে আমাদের রপ্তানির বাজার হয়তো চাঙ্গা হবে, কিন্তু সেটার সাথে মিলিয়ে আমার অন্যান্য ক্যাপাসিটি গুলো আছে কিনা সেটা দেখতে হবে। ব্যাংকগুলো যেটা করছে, যে টাকাটা আসছে না সেটা ঋণের সাথে যোগ করে ঋণের প্রবাহ বৃদ্ধি দেখানো হচ্ছে, কিন্তু সেটা একটা কাল্পনিক প্রবাহ বৃদ্ধি। আসল চিত্রটা তখনই আসবে যখন এটাকে ক্লাসিফাই করে দেখানো হবে। তো এই অবস্থাটা আমরা বুঝতে পারবো যখন হয়তো আগামী বছরের মাঝামাঝি নাগাদ, কারণ এখন তো সেপ্টেম্বর পর্যন্ত রেগুলেটরি ফোরবিয়ারেন্স আছে, এটা হয়তো ডিসেম্বরে নেওয়া হবে, পরবর্তীতে হয়তো মার্চেও নেওয়া হবে। তাহলে হয়তো জুনের শেষে আমরা প্রকৃত চিত্র কিছুটা অনেকাংশে পেতে পারি। গত 6 মাসের পদক্ষেপ পর্যালোচনা করে করোনার দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবেলায় অর্থনীতিবিদরা আগামী 6 মাসের জন্য বিশেষ পরিকল্পনায় এগোনোর পরামর্শ দিয়েছেন। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবারে চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রামের প্রেস ক্লাব চত্বরে মুক্তিযোদ্ধাদের সমাবেশে হামলায় ঘটনায় বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমানের সংসদ সদস্য পদ বাতিল ও আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন মুক্তিযোদ্ধারা। তা না হলে সারা দেশের জেলা উপজেলা থেকে একযোগে ঢাকামুখী লং মার্চ সহ মহাসড়ক অবরোধ করার হুঁশিয়ারি দেন মুক্তিযোদ্ধারা। জেলা প্রেস ক্লাব চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজিত সমাবেশে কমান্ডের মহানগর কমিটির সভাপতি শাহেদ মুরাদ সাকু, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডাক্তার মাহফুজুর রহমান এবং সেক্টর কমান্ডার্স ফোরামের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল এমপি মোস্তাফিজের কুশপুত্তলিকা পোড়ানো হয়। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। চুয়াডাঙ্গায় এবছর পাটের ভালো ফলন হয়েছে, বাজারে দামও পাওয়া যাচ্ছে বেশ ভালো। নাটোরে পাট চাষিদের তেমন লাভ হচ্ছে না, বন্যার কারণে দ্রুত কাটতে গিয়ে উৎপাদন কমে গেছে অনেক। চুয়াডাঙ্গা থেকে রাজীব হাসান কোচি এবং নাটোর থেকে রেজাউল করিম রেজার পাঠানো তথ্য এবং ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। চুয়াডাঙ্গায় পাটের ফলন একটু কম হলেও বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে। পাট চাষিরা জানান করোনার কারণে মিলকল ও কারখানা বন্ধ, পাট বিক্রি করতে বাজারই একমাত্র ভরসা। জনের দাম খরচ বেশি, আনা খরচ বেশি, কাটা খরচ বেশি, পানি তো বাবু নাই নিকটে পালাম, আর এসব তো নিকটে পাওয়া যায় না রে বাবা। মিল কারখানা তো বন্ধ এই করোনার কারণে, আমাদের পাট সব বিক্রি হবে কিনা এই নিয়ে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি। চলতি মৌসুমে চুয়াডাঙ্গার 4 উপজেলায় 16,530 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে 41,325 মেট্রিক টন। কিছু পাট হচ্ছে যারা আমন ধানের চাষ করে তারা একটু আগাম পাটটা কেটে ওই জমিতে আমন ধান করে, এবং বাকি পাটগুলো এখন পুরাতন কাটা চলতেছে। পাটের ফলনটা এবার ভালো, এবং পাটের যে আমাদের আশা করতেছি এবার প্রায় 45,000 মেট্রিক টন পাট উৎপাদন হবে। নাটোরে এই বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে, কিন্তু জুন মাস থেকে বন্যা শুরু হওয়ায় তড়িঘড়ি করে পাট কেটে ফেলতে বাধ্য হয়েছেন কৃষক। এই বছর পাট পাচ্ছি 5 মণ 6 মণ করে বিঘাতে, তাতে আমার কোনো রকমের খরচ পাতি চলছে। এই মাত্র দাম যদি মনে করেন যে 3,000 টাকা মণ পাই তাহলে আমার কিছু লাভ হবে, আর এই দামে পাইলে আমার খরচ গায়ে গায়ে যাবে। নাটোরে এবছর 23,500 হেক্টর পাট আবাদের লক্ষ্য ধরা হলেও এর বিপরীতে আবাদ হয়েছে 24,060 হেক্টর জমিতে। কিছু নিচু এলাকায় পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ার কারণে আসলে কিছুটা ফলন কম পেয়েছে, তবে সার্বিকভাবে যেটি আমাদের ফলন সেটিতে কিন্তু তেমন কোনো প্রভাব ফেলে নেই। নাটোরে প্রতি বিঘা পাটের ফলন এসেছে 4 থেকে 6 মণ। বাজারে প্রতি মণ পাটের দাম 2000 থেকে 2300 টাকা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। একসময় গ্রাম বাংলায় সুপরিচিত একটি পাখি ছিল শকুন। এরা প্রাকৃতিকভাবে মৃতদেহ ও আবর্জনা খেয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখে, তাই শকুনকে বলা হয় প্রকৃতির ঝাড়ুদার। কিন্তু নানা কারণে বর্তমানে উপকারী এই পাখিটি বিলুপ্তির পথে। দেখুন শকুন সংরক্ষণ নিয়ে শামীম আহমেদের একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের বর্জ্যভোগ পাখিদের মধ্যে অন্যতম শকুন। এই পাখিরা বিভিন্ন মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে। কোথাও কোনো মৃত প্রাণীর খোঁজ পেলে ঝাঁকে ঝাঁকে শকুন এসে নিমেষেই পরিষ্কার করে দেয়। আমাদের অবহেলার কারণে যেসব আবর্জনা ও মৃত প্রাণী সুষ্ঠুভাবে পরিশোধন হচ্ছে না, এই পাখিরা সেই কাজটি করছে প্রাকৃতিকভাবে। সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে এরা পরোক্ষভাবে কাজ করে যাচ্ছে। তবে শকুনের সংখ্যা একেবারেই কমে যাওয়ার কারণে এদের এখন খুব বেশি দেখা যায় না। বর্তমানে এরা বিলুপ্তির দ্বার প্রান্তে। তাই শকুনের অভাবে মৃত প্রাণীও সঠিকভাবে পরিষ্কার হচ্ছে না, দূষিত হচ্ছে সার্বিক পরিবেশ। গবাদি পশুর চিকিৎসায় ব্যবহৃত ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন শকুনের জন্য এই ভয়াবহ দুর্যোগ ডেকে এনেছে। এই ঔষধ গবাদি পশুর দেহে অনেকদিন সঞ্চিত থাকে বলে মৃত প্রাণী খাওয়ার মাধ্যমে শকুন রোগাক্রান্ত হয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাই গবাদি পশুর চিকিৎসায় বিকল্প ঔষধ মেলক্সিক্যামের ব্যবহার বৃদ্ধি করা প্রয়োজন।
এবং এদের আবাসস্থল সংরক্ষণ করে শকুন রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তবেই হয়তো রক্ষা পাবে এই উপকারী পাখিটি। শামীম আহমেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। শকুন সংরক্ষণে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। নোয়াখালীর বাণিজ্যিক নগরী চৌমুহনী বাজারের গোলাবাড়িয়া আজিজ ভবনের 4র্থ তলায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সেলস অফিস চালু হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস.এম. জিয়াউল হক। ইন্স্যুরেন্সের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ডিএমডি মোহাম্মদ এমদাদুল্লাহ। অনুষ্ঠানে অংশ নেন সেলস অফিসের 108 জন এজেন্ট অফিসার, 18 জন ইউনিট ম্যানেজার এবং 3 জন ব্রাঞ্চ ম্যানেজার। দর্শক, এই মুহূর্তে নিউরোসায়েন্স হসপিটালে আছেন আমাদের রিপোর্টার মাজহার হক মান্না। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। আমরা আসলে এখন আছি যে নিউরোসায়েন্স হসপিটালে। আপনারা জানেন যে দিনাজপুরের যে ইউনো ওয়াহিদা খানম যে দুর্বৃত্তের আঘাতে গুরুতর আহত হয়েছিলেন, তাকে আজকে হেলিকপ্টার যোগে আনা হয়েছিল এবং আমরা যতটুকু জেনেছি যে 9টার কিছুক্ষণ পরে ওনার নিউরোসায়েন্স হাসপাতালে অস্ত্রোপচার শুরু হয়েছিল এবং সেটাই কিছুক্ষণ আগে শেষ হয়েছে বলে একজন ঢাকা মেডিকেল কলেজের একজন অধ্যাপক আমাদেরকে বেরিয়ে যাওয়ার সময় জানিয়েছেন। তবে উনি আমাদের সাথে ওইভাবে কথা বলেননি। তবে ওনারা বলেছেন যে এখনো শঙ্কামুক্ত এবং অপারেশনটি শেষ হয়েছে। তবে আমরা আরও যেহেতু দিন মোহাম্মদ উনি আছেন, ওনার নেতৃত্বে এটা হয়েছে। তো উনি এখনো অবস্থান করছেন অপারেশন যেখানে হয়েছে অপারেশন থিয়েটারে। উনি বের হওয়ার পরে আসলে আমরা প্রকৃত অবস্থাটা জানতে পারবো যে ওয়াহিদা খানমের অবস্থা, শারীরিক অবস্থা কেমন এবং ওনার অস্ত্রোপচার কতটুকু সফল হয়েছে এবং উনি আশঙ্কা মুক্ত কিনা, কেননা তখনই আমরা বিস্তারিত জানতে পারবো এবং নিশ্চয়ই আপনার মাধ্যমে জানিয়ে দিব। মান্না, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যোগাযোগ করব। এবারে নিয়ে নিচ্ছি অশোক লীলাদ ইফাদ অটোস বিরতির পর্যায়ে থাকছে।